মাঝ দিয়ে প্রশস্ত রাস্তা, মাটির রাস্তা। বর্ষার শেষ সময় হওয়ায় অবস্থা খুব শোচনীয়। প্রায় সব জায়গায় কাদা আর পানিপূর্ণ গর্ত। ইতিমধ্যে ঘন অন্ধকারে দুইবার কাদায় পা হড়কেছি। কপাল ভালো বলতে হয়, সব শুদ্ধ নিয়ে পড়ে যায়নি। তবে জুতা জোড়া খুললে হাতে নিতে হয়েছে। রাত প্রায় 11টা হবে। মুঠোফোনটা চালু হচ্ছে না। মনে হয় চার্জ শেষ। সাথে থাকা 2 ব্যাটারিওয়ালা টর্চটাও একবার হাত থেকে কাদা পানিতে পড়ে যাওয়ার পর আর কাজ করছে না। সারাদিন বৃষ্টি হয়েছে খুব। এখন বৃষ্টি নেই, তবে কিছুক্ষণ পর পর মেঘ চমকাচ্ছে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে বাসটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। পুরো বাসের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে এই স্টপেজে এসে নেমেছি। গ্রামের জমিদার বাড়ির কেয়ারটেকারের নিতে আসার কথা ছিল আমাকে। পৌঁছাতে রাত হবে শুনে সে আর আসেনি। মুঠোফোনটা সচল থাকতেই আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাস থেকে নেমে মাঠ পেরিয়ে গ্রাম পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার আমাকে একাই যেতে হবে। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো সমস্যা মনে করছি কিনা। নির্দ্বিধায় বলেছিলাম সমস্যা নেই, আমি যেতে পারবো। কিন্তু বাস থেকে নামার 5 মিনিটেই বুঝতে পারলাম কেন আমাকে এইভাবে বলা হচ্ছিল। 21 শতকে এসেও জায়গাটা খুবই প্রত্যন্ত। দোকানপাট, গাড়ির কথা তো বাদই দিলাম, একটা মানুষের দেখাও পাইনি। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে এই প্রত্যন্ত পথ ধরে হাঁটতে শুরু করেছি। প্রথম প্রথম ভালো লাগছিল, এখন বিরক্ত লাগছে। আর কিছুদূর গিয়ে একপাশে গাছগাছালিতে ঘেরা একটা জায়গা লক্ষ্য করলাম। মেঘ চমকানোর আলোয় জায়গায় জায়গায় স্তূপ বোঝা যাচ্ছে। কিসের স্তূপ সেটা বোঝা যাচ্ছে না। সামনে তাকালে একটা নদী, বর্ষার পানিতে উত্তাল অবস্থা। আমার সারা শরীর দিয়ে শীতল রক্ত বয়ে গেল। জায়গাটা অনুমান করতে পারছি আমি, আর নদীটা সম্পর্কেও আগে থেকেই অবগত। ভোর 5টা। ঘুম ভাঙলো একটা অপ্রীতিকর স্বপ্নে। বিছানা ছেড়ে জানালার কাছে গেলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। দুটো শালিক সামনে নিম গাছটাতে বসে মারামারি করছে। এই বৃষ্টিতে দুটোই ভিজে চুপসে গেছে, অথচ কোনোটার তেজ কম না। রাতে ক্লান্ত শরীরে এসে কোনো রকম পরিষ্কার হয়েই শুয়ে পড়েছিলাম। কেয়ারটেকার আগে থেকে এই রুমটা পরিষ্কার করে সব ঠিকঠাক করে রেখেছিল। নইলে বাড়িটা সম্পর্কে যা শুনেছিলাম, সামনে থেকে অবস্থা আরো জরাজীর্ণ। বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। বছর 4 আগে নাকি সবই ছিল। তবে জমিদার সাহেবের রহস্যজনক মৃত্যুর পর তার ছেলেমেয়েরা সব ছেড়ে বাইরের দেশে চলে গেছে। আমাকে এতটুকুই জানানো হয়েছে। আর কিছু জানার থাকলে তা কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলেই বলবে। রাতে কেয়ারটেকারকে মুঠোফোন আর টর্চটার কথা বলেছিলাম। সে চার্জ করিয়ে এনে দেবে বললে নিয়ে গেছে। যাওয়ার আগে কয়েকটা মোমবাতি, একটা দেশলাই আর কিছু খাবার দিয়ে গিয়েছিল। ভাবছি আজ সকালে ওই ব্যাটার কাছ থেকে সবটা শুনবো। ব্যাটা বাড়ির কেয়ারটেকার হলেও এ বাড়ির আঙিনায় যে তার প্রবেশ নেই বললেই চলে, তা কাল রাতেই টের পেয়েছি। ঘন্টা 3 পরে আসলো সে ভিজতে ভিজতে। সঙ্গে একটা ছাতা থাকলেও এই প্রবল বৃষ্টিতে সেটা খুব একটা কাজে দেয়নি। ঘরের মধ্যে প্রবেশ করেই বলল, বাবু আসতে একটু দেরি হইয়া গেল। বুঝতেই পারছেন বাইরে খুবই বৃষ্টি। এত বৃষ্টিতে আসতে গেলেন কেন? পরে আসতে পারতেন। সবে তো 8টা বাজে। কি যে বলেন বাবু, কাল এমনি অনেক কষ্ট করছেন আপনি। আপনি বাইরের মানুষ, একটু খেয়াল না করলে পরে আমার চাকরিটা না চইলা যায়। সেই ভয় একদম করবেন না আপনি। আর আমাকে নাম ধরেই ডাকতে পারেন। আমার নাম তিমির। না বাবু, আমি তা পারুম না। আপনি আমার নাম ধরে ডাকতে কয়েন না। আমি আর কিছু কইলাম না, মানে বললাম না। লোকটা সাথে করে খাবার এনেছে, গরম ভাত, ওল ভর্তা আর ডাল। এদিকে সব চুকিয়ে এবার তাকে নিয়ে বসলাম। আচ্ছা, আপনার নামটা এখনো কেউ বলেনি আমাকে। যে আমার নাম যোগীশ। এই গ্রামে সবাই তাই ডাকে। আপনার নামের মানে জানেন আপনি? কি কন বাবু, নামের আবার মানে হইবে কি? নামই তো, মানুষ চিনলেই হইল। যতটুকু বুঝলাম, লোকটা একদম সাদা কথার মানুষ। পার্থিব জটিলতা নিয়ে তার কোনো কালেই কোনো মাথা ব্যথা ছিল না। আচ্ছা, এবার মূল কথায় আসি। বাড়ির সমস্যা কি কিছু বলতে পারেন? আর যা শুনেছি তা কি সত্যি? কইতে পারুম না কেন বাবু? এই গ্রামের বড় ছোট সবাই কইতে পারবে। আর ঘটনা তো অনেক, আপনি কতটুকু শুনছেন জানি বাবু। তয় যা শুনছেন ভুল শোনেন নাই। নতুন যেই শোনে সবারই এসব বানান গল্প লাগে, কিন্তু সত্যখান তো এতে মিথ্যা হইয়া যাবে না বাবু। বুঝলাম। আপনি আমাকে এইটা বলেন, জমিদার সাহেবের মৃত্যু কিভাবে হয়েছিল?
আর ছেলেমেয়েরা কেন সব ছেড়ে চলে গেল? আর একটা গুরুত্বপূর্ণ কথা, তার স্ত্রী সম্পর্কে আমাকে কেউ কিচ্ছু বলেনি। বাবু জমিদার সাহেবের গিন্নির কথা কেউ কইতে পারে না। সে কি জীবিত আছে নাকি মইরা গেছে কেউ জানে না। জমিদার সাহেব মরার 1 সপ্তাহ আগে থেকে গিন্নিমার আর কেউ কোথাও দেখে নাই। তারপর থেকে জমিদার সাহেব কেমন জানি করতো, খালি সবখানে গিন্নিমাকে দেখতো আর উল্টাপাল্টা কথা হইতো। একা একা কিসব বিড়বিড় করতো। গিন্নিমারের নিখোঁজ হওয়ার 7 দিনের মাথায় তাকে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়া ঝুইলা থাকতে পাওয়া যায়। আর আশ্চর্যের কথা এই যে, যেটা দিয়ে ফাঁস নিয়েছিল ওটা নাকি তোমাদের গিন্নিমার শাড়ি ছিল। তাই তো? আপনি কেমনে জানলেন বাবু? আপনারে আগেই কইছে কেউ? আমি কিছুক্ষণ লোকটার হতভম্ব মুখটার দিকে চুপ করে তাকিয়ে থেকে একটু হেসে বললাম, না, আমাকে কেউ বলেনি। এরপর দিন নাই রাত নাই বাড়িতে কৃষক কারবার লাগাই থাকতো। সব ভূতের কাণ্ড। বহু ওঝা কবিরাজও এর কোনো সমাধা দিতে পারে নাই। 1 মাসের মাথায় বাড়ি ফাঁকা করতে হইল। আপনি আসবেন শুই নাই তো আমি কইছিলাম এই বাড়িতে থাকনের কি দরকার আছে? বাবুরে না হয় আমার বাড়িতেই রাখমু। গরিবের বাড়ি একটু অসুবিধা হইলেও এইখানকার থাইকা ভালো। কিন্তু আপনি নাকি এইখানেই থাকতেছেন। সারাদিন প্রচণ্ড বৃষ্টি। এখন বিকেল, বৃষ্টি একটু কমেছে। ছাতাটা নিয়ে বের হলাম আমি। বাড়িটা ঘুরে দেখা পর্যন্ত কেয়ারটেকার বেটাকে সাথেই রেখেছি। এরপর একাই বেরিয়েছি গ্রামটা দেখতে। আসলে গ্রাম দেখা নয়, আমার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমি এখানে আসার আগে একজনের খোঁজ করে এসেছি। তার সাথে দেখা করতে হবে, তাই ওই বেটাকে সাথে নিয়ে নি। আর একটা কাজও আছে। গ্রামে ঢুকতে যে শ্মশানটা পড়ে তার ঠিক বিপরীতে নাকি একটা অনেক পুরানো মন্দির আছে। সঙ্গত কারণেই নাকি ওটা প্রায় 15 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। ওদিকটায় না যাওয়াই ভালো, এই একটা উপদেশ খুব জোরে সোরে দেওয়া হয়েছে আমাকে। আমি ভালো উপদেশ পছন্দ করি, তাই সাথে সাথেই ঠিক করেছিলাম উপদেশটা কতটা ভালো তা একবার নিজের চোখে দেখে আসবো। সন্ধ্যা নামার ঘন্টা দেড়েক এখনো বাকি। শ্মশানের সাথে লাগানো নদীর পাড়টায় দাঁড়িয়ে আমি। শ্মশান সম্বন্ধে মানুষের একটা অতিপ্রাকৃত ধারণা সবসময় লক্ষ্য করেছি আমি। এই নিয়ে কবি সাহিত্যিকদের অনেক মতামত গচ্ছিত আকারে সংগ্রহে আছে আমার। মাঝে মাঝে কিছু লেখা পড়তে গিয়ে চমকে ওঠি। অলৌকিকতার ভয় না, লেখকের উদ্ভাবনী ক্ষমতা দেখে। তবে বর্তমানে সংখ্যাগরিষ্ঠের মতো সবটাই গুলিয়ে দিতে পারি না আমি। আমার মনে হয় কিছু বিষয়ের বিশ্বস্ততা রয়েছে, বানিয়ে লিখতে গেলেও তার জন্য একটা ছোটখাটো উচ্চট লাগেই। যাই হোক, লেখার এই পর্যায়ে তেমন কোনো অলৌকিকতার সাক্ষাৎ পেলাম না আমি। শুধু ফেরার পথে একটা বেড়াল উদ্ভট শব্দে বিব্রত করলো। কালচে সাদা রং, এক কোণে ঝোপের মধ্যে বসে আছে। মনে হচ্ছে ইচ্ছা করে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, যেন যাওয়ার আগে একবার হলেও ওটাকে দেখতে পাই আমি। শ্মশান পেরিয়ে কাঁচা রাস্তায় উঠতেই একটা কল আসলো আমার ফোনে। বিদেশি নাম্বার। আমি কলটা কেটে ফোনটা সাইলেন্ট করে রাখলাম। মন্দিরটা খুঁজে বের করতে বেশি সময় লাগলো না। কিছু দূর বাঁশ বাগান আর ঝোপঝাড় পেরিয়েই পেয়ে গেলাম। এদিকটায় যে কেউ ভুলেও আসে না, জায়গাটা দেখলেই বোঝা যায়। খোলামেলা একটা মন্দির, আলাদা করে বোঝার উপায় নেই। চারিপাশে ঝোপঝাড়ের সাথে মিশে গেছে। ভালো করে লক্ষ্য করলে একটা তুলনামূলক উঁচু ঢিপিতে চোখ পড়ে। ওখানেই একটা আধা ক্ষয়ে যাওয়া মূর্তি রাখা। কিন্তু একেবারে সাদামাটা বলা যায় না মন্দিরটাকে। 15 বছর আগে হয়তো বেশ শৌখিনভাবে গোছানো একটা জায়গা ছিল এটা। সময়ের দীর্ঘ পরিক্রমায় সবই নষ্ট হয়ে গেছে। মূর্তিটার সবকিছু মোটামুটি ভাবে ঠিক আছে, কিন্তু ওটার রাত 8টা। আমি কাটা ছেঁড়া শরীর নিয়ে ভিজতে ভিজতে জমিদার বাড়িতে প্রবেশ করলাম। ঘর অন্ধকার। একটা মোমবাতি জ্বালিয়ে বিছানার দিকে ফিরতেই দেখি কেয়ারটেকার বসে আছে। বাবু কই গেছেন আপনি? আর আপনার এই অবস্থা করলো কে? সেই যে আমারে রাইখা একা একা বার হইলেন, আর কোথাও খুঁজা পাইতেছি না আপনারে। কোনো উপায় না পাইয়া এইখানে আইসা বইসা আছি আপনার আসনের অপেক্ষায়। আপনারে কেউ কিছু কইরা দিলে জবাব দিমু কি কইরা? আমি তার কথায় পাত্তা না দিয়ে বাথরুমে চলে গেলাম। কাল রাতের মতো আজও পানির ব্যবস্থা করেই রেখেছে সে। জামা কাপড় সব পরিষ্কার করে একদম গোসল করে বেরিয়ে এলাম। সে এখনো বসে আছে। তার দিকে খেয়াল না করেই টেবিলে রাখা খাবার দেখে খেতে শুরু করলাম। বেচারা খুব ভয় পেয়েছে। একে তো সেই বাড়িতে ঢুকতেই ভয় পায়, তবুও আমার জন্য রাত করে একা একা বসে আছে। আবার আমাকে দেখে যে স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেই অবস্থাতেও উপস্থিত হয়নি আমি তার সামনে। তার জন্য এমন ভাবনা মাথায় আসাই স্বাভাবিক এখন আমার। কিন্তু এমন কিছুই ভাবছি না আমি। খাওয়া শেষ করে তার পাশে গিয়ে বসলাম।
কে করলো বাবু এই অবস্থা? আমার ঘড়িটা পিপ পিপ শব্দে বেজে উঠল। ওটা ব্যাগের মধ্যেই আছে, বের করা হয়নি। আমি এবার ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, 10টা বাজে, বাড়ি যাব। আমার মুখের ভঙ্গিমা দেখে সে আর কিছু বলতে পারলো না, উঠে চলে গেল। আমি জানি সে খুব ভীতু, এগিয়ে দিয়ে আসলে ভালো হতো, কিন্তু না, এর প্রয়োজন নেই। আমি জানি এর প্রয়োজন নেই। ব্যথা শরীর নিয়ে শুয়ে পড়লাম। মাথায় এখন একটা কথাই আসছে, আমার সব থেকে পছন্দের হাতঘড়িটা আজ ভেঙে গেছে। তাড়াহুড়ো করে কেউ একজন মাটি সরাচ্ছে। দুজন মিলে একটা লাশ ধরাধরি করে এনে গর্তে ফেলে দিল। একটা অল্প বয়স্ক মেয়ের লাশ। না, লাশ ঠিক না, এখনো হৃদস্পন্দন আছে। মাটি চাপা দেওয়ার সময় কোত্থেকে যেন একটা কালচে রঙের বিড়াল এসে নেমে পড়লো গর্তে। ওটার চোখ দুটো ভেজা মনে হচ্ছে। জল দৃষ্টি নিয়ে লোকগুলোর দিকে ঘাড় উঁচু করে তাকালো, কিছু একটা মিনতি ওর চাহনিতে। লোকগুলো খুব চেষ্টা করলো ওটাকে তাড়াতে, কিন্তু সে সরতে নারাজ। একটু দূর থেকে বয়স্ক একটা কণ্ঠ ভেসে আসলো, ওটাকেও জ্যান্ত চাপা দিয়ে দে। দ্বিতীয়বারের মতো প্রচন্ড চাপে ঘুম ভাঙলো আমার। ঘড়িটা পিপ পিপ শব্দে বাজছে। ওটা বের করে দেখলাম ঠিক 1টা বেজে 13 মিনিট। আমি বিছানায় ঘড়িটাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিচে নেমে গেলাম বাড়ির পিছনটার দিকে। জানালা দিয়ে যে নিম গাছটা দেখা যায় ঠিক তার নিচে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন। আমার দিকে ফিরে তাকালেন, যেন আমার উপস্থিতি অপেক্ষাতেই ছিলেন। সেই দৃষ্টি অশ্রুসিক্ত, অভিমানের, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তির হাসি। কিছু একটা গাছের নিচে রেখেই চলে গেলেন। কালো অন্ধকারে মিশে যেতে সময় লাগলো না। সকালে ঘুম ভাঙতে দেরি হলো। বিছানা থেকে উঠে সব গুছিয়ে নিলাম। এখানে থেকে আর কাজ নেই আমার। নতুনের সন্ধানে বেরিয়ে পড়াই আমার কাছে শ্রেয় মনে হলো। সব ঠিকঠাক করে জানালার সামনে গিয়ে বসলাম। বৃষ্টি নেই, ঝলমলে রোদ উঠেছে। সামনের নিম গাছটাতে একটা ঘুঘু বসে আপন মনেই ডেকে চলেছে। অন্যরকম সৌন্দর্য ওটার। আমি অপেক্ষা করছি কেয়ারটেকার ব্যাটার জন্য। সাধ্যমতো আপ্যায়ন করেছে বেচারা আমার। সে কাল বিকেলে দেখা হয়েছে। যাওয়ার বেলায় একবার দেখা না করে গেলে কেমন হয়? অপেক্ষা বেশিক্ষণ স্থায়ী হলো না। সে রুমে প্রবেশ করতেই বলতে শুরু করলো, বাবু, কাল সন্ধ্যা নামার আগে আমি আপনার খাবার নিয়ে আইছিলাম। দেখলাম আপনি এখনো ফিরেন নাই, তাই খাবার টেবিলে রাখা আর আপনার পানির ব্যবস্থা কইরা চলে গেছে। আপনার কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো অসুবিধা হয়নি। এ কি বাবু, আপনি কি চইলা যাইতেছেন? সব জিনিসপত্র গোছানি? হ্যাঁ, বেরোবো এখনই। কিন্তু? কোনো কিন্তু না। আপনি এদিকটা সব দেখে নিন, আপনাকে বাড়ি থেকে একটু সামনে এগিয়ে দিয়ে আমি চলে যাব। আমি বাস কাউন্টার পর্যন্ত আপনারে পৌঁছাই দিয়ে আসি। না, আপনাকে কষ্ট করতে হবে না। বিদায় দেওয়ার আগে ভাবলাম তার সাথে একটু রসিকতা করি। আচ্ছা যোগীশবাবু, আপনার খুব ভূতের ভয়, তাই না? সে একটু ভয় তো আছে বাবু, আপনারা মিছা কথা কইব না। আরে কি বাবু, আপনি আমারে বাবু করছেন কেন? ভূতের থেকেও ভয়ঙ্কর একটা বস্তু আছে জানেন যোগীশবাবু, অপকর্ম। অপকর্মের ফল কিন্তু কোনো পথ না পেলে ভূত হয়ে ফিরে আসতে পারে। আমার এই কথা শুনে তার মুখটা দেখার মতো হয়েছে। আমি শব্দ করে হাসতে হাসতে উচ্চস্বরে বললাম, আর এই বাড়িতে নিঃসন্দেহে ভূত আছে যোগীশবাবু। আপনি কিন্তু মোটেও এই বাড়ির সীমানায় আসবেন না। আসার পথে শ্মশানের মধ্যে ওই ঝোপটার কাছে গিয়েছিলাম আমি, একটা ছোট্ট জিনিসের সন্ধানে। বিলম্ব হয়নি, যাওয়া মাত্রই পেয়েছি ওটা। নিজ গৃহে ফিরতে পুরো একদিন লেগে গেল। মুঠোফোনটা চার্জ করিয়ে সচল করলাম। কাল মধ্যরাত পর্যন্ত 33টা মিসড কল, একই নাম্বার থেকে। এরপর হয়তো আর পাইনি ফোনে। এতটুকু ভাবতেই আবার কল আসলো। আমি এবার ধরলাম। মিনিট দুয়েক পর ওপার থেকে আসা উচ্ছ্বসিত শব্দ তরঙ্গ যখন শান্ত হলো, আমি বিষয়বস্তু পুরোটাই উল্টে দিয়ে বললাম, আপনাদের বংশে বিয়ের সময় সব বউদের একই রকম হাতের বালা দেওয়া হয়, তাই না কৈতব সাহেব? না মানে আপনারা তো 4 ভাই। 3 ভাই কেন বলেছিলেন? কোনো উত্তর এলো না ওপার থেকে। আচ্ছা বাদ দিন, দুটো জিনিস পাঠাচ্ছি আপনাদের 3 ভাইয়ের জন্য। হয়তো পৌঁছাতে কয়েকদিন লেগে যেতে পারে। গ্রহণ করবেন কিন্তু অস্বীকার করবেন না। এর মধ্যে একটা আপনার মায়ের। মাকে তো অস্বীকার করেছেন, মায়ের জিনিসটা অন্তত অস্বীকার করবেন না আশা করি। দেখুন, আমরা যা করেছি তার প্রায়শ্চিত্ত অনেক আগেই করেছি আমরা। আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, সম্পত্তি কিছুই ভোগ করতে পারিনি আমরা। তাহলে আবার কেন আমাদের সাথে এমন শুরু হয়েছে? তার ছেলের হাসি দিয়ে আমি বললাম, আজকাল মানুষ পাপও বোঝে না, প্রায়শ্চিত্তও না। পাপ কতটুকু করবে, কিভাবে করবে তা মানুষের হাতেই থাকে। প্রায়শ্চিত্তের পরিমাণ কিন্তু মানুষ ঠিক করতে পারে না কৈতব সাহেব।
আর আমার সামান্য জ্ঞান এটাই বললে আপনাদের প্রায়শ্চিত্ত এখনো বাকি আছে। কি বলতে চাইছেন আপনি? আরে ছাড়ুন তো কুতুব সাহেব এসব। আচ্ছা, আপনার নামটা কি রেখেছিল বলুন তো? আমার ধারণা আপনার বাবা। তিনি ছাড়া এমন বুদ্ধি কার মাথায় আসবে? আপনার নামের সাথে আপনার বৈশিষ্ট্যের খুব মিল, জানেন তো।